হ্যালো 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 ঠিক আছে। হ্যালো 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 এখন ঠিক আছে সব? এখন ঠিক আছে সব? ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকে বেশ চমৎকার একটা ক্লাস করার চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, ভাত খাওয়া বাদ দিয়ে ক্লাস আসলাম না, তুমি খাইতে পারো, তুমি ফোনটা সাথে রাখো, সামনে রাখো, তারপর ভাত খাও, সমস্যা কি? তুমি ভাত খাও একদিকে, আরেকদিকে ক্লাস করো, কোনো সমস্যা নেই, তাই না? আর যদি নোট করা লাগে, খাতায় লিখতে হয়, তাহলে এটা আলাদা ব্যাপার, বাট খাবার খেয়ে নাও, খাবার খেয়ে তুমি নোট করা শুরু করো। ওকে, আচ্ছা চলো আমরা শুরু করছি, আমরা আর বিলম্ব না করি। আজকের ক্লাসে আমরা প্রথমে শুরু করব আমেরিকো প্যাসেজটা নিয়ে। আমরা এই প্যাসেজটার যাবতীয় শব্দের অর্থ, বাংলা লাইনগুলোর বা ইংলিশ লাইনগুলোর বাংলা অর্থ কী হতে পারে, বিভিন্ন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলো পরীক্ষায় আসতে পারে, এবং আমাদের অ্যাডমিশনে কোন কোন শব্দগুলো স্পেলিং ইম্পর্টেন্ট, হ্যাঁ স্পেলিং মাঝে মাঝে আমাদের অ্যাডমিশনে আসে। সো ওই ব্যাপারগুলো আমরা যখন ওয়ার্ড মিনিং জানবো, আমরা যদি স্পেলিং জানি, আমরা যদি শব্দগুলোর বাংলা জানি সবগুলোর, তাহলে কী হবে, আমরা একাডেমিকে যেমন ভালো করব, পাশাপাশি আমরা অ্যাডমিশনে, তুমি মেডিকেলে যাও, তোমার অনেকগুলো দেখবো হচ্ছে তোমার সিনোনিমস অ্যান্টোনিমস আসে, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ফ্রেজ অ্যান্ড ক্লজ আসে, কারেক্ট স্পেলিং আসে। সো এগুলো অনেক সময় টেক্সট বই থেকে আসে। সো মেডিকেলের জন্য কভার হয়ে যাবে। ভার্সিটি এবং ভার্সিটি ক্ষয়ের মধ্যে তোমাদের রিটেন পার্ট থাকে, ওই ব্যাপারগুলো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো আমরা শুরু করছি। আচ্ছা, একজন বলছে ভাই এই লেসনটা আমার 2024 বোর্ডে আসছিল। হ্যাঁ, 24 কোনো একটা বোর্ডে আসছে, আমি জানি। এবং আমি এখানে যদিও সর্বশেষ রাজশাহী বোর্ডে রাখছি, অর্থাৎ 2017 সালে এটা রাজশাহীতে আসছে, এবং 24 আরেকটা বোর্ডে আসছে। হ্যাঁ, আমি 24টা আপডেট করি নাই, বাট এটা হচ্ছে আমাদের যে আগের বইটা, লেসন 4 ইউনিট 8। ওকে, প্যাসেজটার নাম হচ্ছে আমেরিকো আ স্ট্রিট চাইল্ড। চলো শুরু করি। আমরা এই চিত্রটার সাথে সবাই মোটামুটি পরিচিত, তাই না? এরকম একটা চিত্র হয়, এটা না কিন্তু এরকম একটা চিত্র। তোমরা যারা ঢাকায় থাকো, তোমরা জানো ঢাকার আশেপাশে বিভিন্ন যেই ঘনবসতিপূর্ণ এলাকাগুলো রয়েছে, অথবা রাস্তার মধ্যে প্রায় দেখা যায় এইরকম কিছু টিনেজ ছেলে মেয়ে, মেয়েরাও, অনেক ক্ষেত্রে মেয়েরাও। সো বিশেষ করে ছেলেরা যাদের বয়স 12-13 থেকে শুরু করে 17-18 পর্যন্ত, এইরকম ছেলেরা তারা কি করে, তারা এই যে প্যাকেটে এক ধরনের গ্লু, হ্যাঁ এটাকে কিছু গ্লু বা গাম এক ধরনের, সো এই গামটা তারা হচ্ছে ব্যবহার করে। এটা এক ধরনের মাদকের মতো কাজ করে, তারা এটা নিঃশ্বাসের মাধ্যমে নেয়। এটা আসলে কতটা যে বাজে, এটা আমি এটা আহ, এটা আমি আসলে মানে বলে বোঝানোর মতো ব্যাপার না। হ্যাঁ, আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি, হ্যাঁ ছেলেদেরকে বিশেষ করে, তাদের নর্মাল যে কথার সেন্স, কথার টোন, তাদের যেই মেন্টাল কুল, মেন্টাল টেম্পার, এই ব্যাপারগুলো সব নষ্ট হয়ে যায়। আমি এই কয়েকদিন আগেও আমি হচ্ছে ক্লাস শেষ করে হসপিটাল যাচ্ছিলাম, হসপিটাল নামার পরে দুইটা ছেলে বড়, তাদের বয়স কিন্তু 16-17 হয়ে যাবে, দৌড়ে আমার কাছে আসছে। হ্যাঁ, তারা কিছু চাচ্ছে আমার থেকে। তো বুঝতেছিলাম হয়তো টাকা চাচ্ছে। এখন টাকা নিয়ে তারা আসলে কি করে বলো তো? টাকা নিয়ে তারা কিন্তু খাবার খায় না। তুমি যদি খাবার কিনে দিতে চাও, তাও অনেক সময় রাজি হয় না। তারা চাই হচ্ছে তাকে টাকা দিলে, 20 টাকা 30 টাকা দিলে তারা এই গ্লুটা আবার কিনে আবার এটা খাবে। এগুলো করার মাধ্যমে আসলে তার যেই ইন্টারনাল যেই ব্যাপারগুলো রয়েছে বডির, এগুলো নষ্ট হয়ে যায় সত্যি বলতে। এবং দিন শেষে তারা একদম মাদকাসক্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, রাস্তায় ঘুমায়, তাদের চেহারা, আচরণ, বরণ সব কিছু পুরো ডিফারেন্ট হয়ে যায়। সো এরকম কেন হয়?
একটা ছেলে তো ইচ্ছা করে সবসময় হয়ে যায় না যে কার ভালো লাগে ভালোবাসায় থেকে পড়াশোনা করে তার একটা লাইফ কেরিয়ার গঠন করা ছাড়া রাস্তায় এসে থাকবে, কারণ কি হতে পারে? এইরকম কারণগুলো খুবই রেলেভেন্ট। এগুলো অনেক সময় পরিবারের সাথে অনেক বেশি কানেক্টেড থাকে বাবা মায়ের সাথে। যেহেতু টিনেজ একটা ছেলে, তার আসলে ওই রকম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে না। সো কেন আমেরিকার মতো একটা ছেলে এভাবে রাস্তায় রাস্তায় বসবাস করে, এই গল্পগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। চলো, মাই নেম ইজ আমেরিকো। আমেরিকো বলতেছে, এটা হচ্ছে পুরোটা আমেরিকার ভাষ্যতে লেখা। হ্যাঁ, এই প্যাসেজটা যা পড়তেছি পুরোটা আমেরিকার নিজের ব্যক্তিগত ভাষ্যে লেখা। মাই নেম ইজ আমেরিকো, আই এম 13 ইয়ার্স ওল্ড। তাহলে আমেরিকার বয়স কত বলতো? আমেরিকার বয়স হচ্ছে 13 বছর। আই এম 13 ইয়ার্স ওল্ড। ওকে, একটা তথ্য আমরা মনে রাখলাম, আমেরিকার বয়স হচ্ছে 13 বছর। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। এবং আমি রাস্তার মধ্যে একা একা বাস করি। এখানে এই যে অ্যালোন ওয়ার্ডটা খেয়াল করো, এটা কিভাবে বাস করে এই ওয়ার্ডটাকে মডিফাই করছে। এটা হচ্ছে ভার্ব, আর ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে একটা অ্যাডভার্ব। এখানে অ্যালোন কি একটা অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যালোন কি? অ্যালোন হচ্ছে একটা অ্যাডভার্ব। বলেছে আমি রাস্তার মধ্যে একা একা বাস করি। তাহলে কিভাবে বাস করে? কারোর সাথে না, একা একা। তাহলে একটা কাজ কিভাবে হচ্ছে, এটাকে যে শব্দটা মডিফাই করে, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব। মাই মাদার, আমার মা, হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার। তাহলে সেপারেটেড মানে কি? আলাদা, তাই না? আলাদা। এখানে ওয়ার্ডটা হবে ডিভোর্সড হতে পারে, রাইট? ডিভোর্সড একটা সিনোনিম হতে পারে এখানে। তাহলে আমার মা, যিনি আমার বাবা থেকে আলাদা হয়ে গেছেন, ডাজন্ট ওয়ান্ট মি। আমার মা আমাকে আর চায় না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স খেয়াল করো, ডাজন্ট। তাহলে মূল সাবজেক্টটা কি? মূল সাবজেক্ট কিন্তু মাই মাদার। তাহলে এই যে পূর্ণাঙ্গ এই অংশটা, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি? একটা সাবঅর্ডিনেট ক্লজ। She told me to go away. Go away শব্দ অর্থ হচ্ছে দূরে চলে যাওয়া, দূর হও। তাহলে ওর মা ওকে বলছে যে তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও, তুমি কিন্তু চলে যাও। চিন্তা করো, মানে গর্ভধারিণী মা, মা ছেলেকে বলতেছে তুমি এখান থেকে চলে যাও। তাহলে তার মা কিন্তু তার বাবার সাথে থাকে না, তাহলে বাবা মা দুজন আলাদা, আর মা বলতেছে তুমি এখান থেকে চলে যাও। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। এখন তিনি অন্য একটা পুরুষকে বিবাহ করেছে। তাহলে খেয়াল রাখবা, ম্যারিড টু সামওয়ান অর্থ হচ্ছে বিয়ে করা। ম্যারিড টু সামওয়ান অর্থ হচ্ছে কি? বিয়ে করা। আর ম্যারি অফ অর্থ হচ্ছে বিয়ে দেওয়া। কি? বিয়ে করা। খেয়াল রাখতে হবে, ম্যারিড টু সামওয়ান, ম্যারিড টু সামওয়ান, হ্যাঁ, অর্থ কি? কাউকে বিয়ে করা, কাউকে বিয়ে করা। আর ম্যারি অফ সামওয়ান, কাউকে বিয়ে দিয়ে দেওয়া, ঠিক আছে? তাহলে ম্যারি অফ, ম্যারি তখন হচ্ছে সামওয়ানটা মাঝে বসে, সামওয়ান অফ। এই এসও মানে হচ্ছে সামওয়ান, একজন ব্যক্তির নাম থাকবে। তাহলে ম্যারি সামওয়ান অফ অর্থ কি? বিয়ে দেওয়া। ওকে, আচ্ছা, তাহলে ওই তার মা এখন অন্য আরেকজন পুরুষকে বিয়ে করেছে। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে। আমার বাবা অনেক দূরে বাস করে। তাহলে আমরা গ্রামারের মধ্যে একটা টপিক পড়ছিলাম, তোমাদের মনে আছে? মডিফায়ার ক্লাসে। এইটাকে আমরা কি বলি বলতো? এই যে ভেরিকে আমরা মডিফায়ারের ভাষায় কি বলতে পারি বলো? তোমাদের ক্লাসে পড়াইছি, এটা মনে থাকার কথা। বলো তো দেখি, একটা প্রশ্ন করলাম, মনে আছে কিনা তোমাদের? মডিফায়ার ক্লাসে ভাইয়া সবার আগে মডিফায়ার পড়াইছি, ওই ক্লাসে ধরে ধরে পড়াইছি। হ্যাঁ, যে কিছু শব্দ আছে কাউকে বিশেষ তথ্য দেয়, কারো সম্পর্কে অতিরিক্ত কিছু বলে। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা কি বলি ইংলিশে? আমরা এটাকে কি বলি বলতো? ইনটেন্সিফায়ার, রাইট, গুড। এটাকে কি বলা হয়? ইনটেন্সিফায়ার। এটাকে আমরা একটা এক ধরনের ডিটারমিনার বলতে পারি, তবে এটাকে একটা আমরা কি বলবো? ইনটেন্সিফায়ার। তাহলে বলছে মাই ফাদার লিভস ভেরি ফার। তাহলে মাথায় রাখতে হবে, ভেরি ওয়ার্ডটা কিন্তু সবসময় কি হয়? একটা অ্যাডভার্ব হয়, ঠিক আছে? এটা হচ্ছে কি? একটা অ্যাডভার্ব। আর এই ফার হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডভার্ব কি করতে পারে? অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। আমরা জানি কি অ্যাডভার্ব কি করতে পারে? অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? সে একটা ভার্বকে মডিফাই করতে পারে, সে অন্য একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আবার সে চাইলে অন্য কোনো অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, ঠিক আছে? এবং সবার শেষে সে পূর্ণাঙ্গ একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। ওকে, আচ্ছা। তাহলে বলেছে যে আমার বাবা অনেক দূরে বাস করে। আই ওয়ান্ট টু গো টু হিম। আমি আমার বাবার কাছে যেতে চাই, বাট হি ওন্ট টেক মি আইদার। কিন্তু তিনিও আমাকে নেবেন না। এখানে আইদারটা হচ্ছে ও অর্থ দেয়।
তাহলে মা তো আমাকে বলেছে তুমি দূরে চলে যাও, কিন্তু বাবাও আমাকে নেবেন না। আই ব্যাগড হিম, আমি বাবার কাছে মানে ভিক্ষা চাইছিলাম, আমি খুবই মিনতি করছিলাম, আমি খুবই আকুলভাবে রিকোয়েস্ট করা। তাহলে ব্যাগ মানে কি? খুবই আর্নেস্টলি রিকোয়েস্ট করা, খুবই ডিপলি রিকোয়েস্ট করা। তাহলে আমি আমার বাবার কাছে খুবই মিনতি করেছিলাম টু সেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা পাঠানোর জন্য, সো দ্যাট যাতে করে আই কুড বাই আ বাস টিকিট, যাতে আমি একটা বাসের টিকিট কিনতে পারি। আই এম স্টিল ওয়েটিং, আমি এখনও অপেক্ষা করছি। হি হ্যাজন্ট আনসার্ড, আমার বাবা এখনো পর্যন্ত আমাকে উত্তর দেয় নাই। অর্থাৎ আমি যে বাবার কাছে টাকা চাইছি এর রিপ্লাই বাবা এখনো পর্যন্ত আমাকে দেয় নাই। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, রাস্তাই হলো আজ আমার বাড়ি, আজ আমার ঘর, আজ আমার বাসস্থান। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মাঝে আমি কাজ পাই। আই ইউজড টু, এটা একটা মোডাল ভার্ব, খেয়াল করো। ইউজ টু এর পরে আমরা সেন্টেন্সের প্যাটার্নটা খেয়াল রাখবো। অ্যাডমিশনে বা মেডিকেল এটা আসতে পারে, হ্যাঁ এটা আসে, মেডিকেল আসতে পারে না, আসে। ইউজ টু এর আমরা কয়েকটা প্যাটার্ন একটু শিখে রাখি, খেয়াল করো। যদি শুধু ইউজ টু হয়, ইউজ টু এর পরে আমাদের যে ভার্বটা আসে এটা কি আসছে? ভার্বের বেস ফর্ম বসবে। অর্থাৎ ইউজ টু এর পরে যে ভার্বটা আসতেছে এর সাথে আইএনজি, V2, V3 কিছুই না, শুধু বেস ফর্ম। কিন্তু ইউজ টুর পরে, হ্যাঁ ধরো ইউজ টুর পূর্বে যদি একটু আমি একটু তোমাকে এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাই। তো আমি বললাম যে আই ইউজ টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, টেক ফিজিক্যাল এক্সারসাইজ। বললাম যে আমি শারীরিক ব্যায়াম করতাম, ঠিক আছে, করতাম, এটা অতীতের একটা অভ্যাস ছিল। কিন্তু মাথায় রাখবাম এই যে ইউজ টুর পূর্বে যদি কোনো একটা ওয়ার্ড যুক্ত থাকে, বিশেষ করে হচ্ছে বি ভার্ব, হ্যাঁ বি মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাঁ, অথবা যদি গ্যাট থাকে, গ্যাট, এগুলোর পরে যদি ইউজ টু আসে তাহলে কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে, ভার্বের আইএনজি। তাহলে যেমন ধরো আমি যদি এক্সাম্পল দিই যে আমি মুভি দেখতে অভ্যস্ত, বর্তমানে কোনো কিছু অভ্যস্ত, তাহলে আমি কি বলবো? আই এম ইউজড টু। তাহলে খেয়াল করো এখন কিন্তু শুধু ইউজড টু না, কি হয়েছে? ইউজড টুর আগে হচ্ছে আমি একটা বি ভার্ব ইউজ করছি। তাহলে আই এম ইউজড টু ওয়াচ না হয় কি হবে? আই এম ইউজড টু ওয়াচিং মুভিজ, আই এম ইউজড টু ওয়াচিং মুভিজ। এইটা তোমরা ভার্সিটি অ্যাডমিশনে পড়বা এবং তোমাদের যারা হচ্ছে মেডিকেল অ্যাসপাইরেন্ট আছো, মেডিকেলে এইখান থেকে প্রায় প্রশ্ন আসে, ঠিক আছে। আমরা ক্লাসের মধ্যে এখন ক্লিয়ার করে দিচ্ছি, ওকে। তারপর আসো আমরা কি পাচ্ছি যে আই ইউজ টু কালেক্ট ট্রাশ। ট্রাশ মানে কি? ময়লা বা আবর্জনা, ময়লা, হ্যাঁ। এখন এই ট্রাশ ময়লা আর ওয়েস্ট ময়লা এই দুইটার মধ্যে পার্থক্য আছে, খেয়াল করো। ট্রাশ বলতে বোঝায় হচ্ছে শুকনা ময়লা, হ্যাঁ, শুকনো ময়লা। আচ্ছা, যেমন ধরো হতে পারে কি? ভাঙা কলম, ভাঙা প্লাস্টিক, ভাঙা ঘড়ি, তারপর হচ্ছে যে নারিকেলের মালা আছে না, এই ব্যাপারগুলো, হ্যাঁ, কাগজ, এগুলো হচ্ছে ট্রাশ, হ্যাঁ, ময়লা। আর আমরা আরেকটা ময়লা শব্দ বলতে আরেকটা ওয়েস্ট ইউজ করি, ওয়েস্ট। এই ওয়েস্ট শব্দ বোঝা হচ্ছে রান্না বাড়ির করার ক্ষেত্রে যে ময়লাগুলো আমাদের তৈরি হয়, ধরো খোসা, ভাত পচে গেছে, তরকারি, হ্যাঁ, রান্নার ময়লা, বিশেষ করে রান্নার ময়লা, হ্যাঁ, অথবা তরল ময়লা, তরল আবর্জনা, ঠিক আছে। অর্থাৎ ধরো কোনো কলকারখানা থেকে যে কেমিক্যাল ওয়েস্টগুলো বের হয়, এগুলো কি? এগুলো হচ্ছে আবর্জনা। তাহলে ট্রাশ বলতে বোঝা হচ্ছে কোনো ভাঙা জিনিসপত্র কোনো জায়গা থেকে কুড়িয়ে নেওয়া। তাহলে বলেছে যে আই ইউজ টু কালেক্ট ট্রাশ, আমি ময়লা আবর্জনা সংগ্রহ করতাম, অ্যান্ড সেল ইট, এবং এগুলোকে বিক্রি করতাম, টু আ ভেন্ডর। ভেন্ডর মানে হচ্ছে স্মল শপ, ভেন্ডর মানে কি? ছোট দোকান, হ্যাঁ, স্মল শপ, ওকে। তাহলে আমি এগুলোকে ছোট্ট একটা দোকানে, বা ওই যে বলে না তারা যেই মহাজনের কাছে গিয়ে বিক্রি করে আর কি, ওই মহাজনের কাছে সেগুলো বিক্রি করতো। আই স্টপড ডুইং দ্যাট, আমি এই কাজটা বন্ধ করে দিলাম। আফটার আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, আমার একটা মারাত্মক সংক্রমণ হওয়ার পরে, সংক্রমণ মিনস রোগ, একটা মারাত্মক রোগ হওয়ার পর আমি এটা বন্ধ করে দিলাম। তাহলে এটা কি? ইনফেকশন মানে কি? সংক্রমণ, হ্যাঁ, সংক্রমণ। তাহলে ইনফেকশন মানে কি বলতো? সংক্রমণ, অর্থাৎ কোনো একটা রোগের সংক্রমণ তার মধ্যে সৃষ্টি হয়েছে। তাহলে আই স্টপ ডুইং দ্যাট আফটার আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন। দেখো তোমরা
টেন্স যার ছোটবেলা থেকে পড়ছো আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে খুব ভালো একটা সম্পর্ক কার পাস্ট সিম্পলের। তাহলে আমরা এই স্ট্রাকচারটা ছোটবেলা থেকে পড়ে আসার কথা যে আমরা জানি আফটারের ক্ষেত্রে কি হয় মনে আছে? আফটারের পরে হয় কি? আফটারের পরে হয়েছে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, এটাও তোমরা মনে রাখো, লিখে রাখো। আর আফটারের পূর্বে কি হয়? আফটারের পূর্বে হচ্ছে পাস্ট সিম্পল। পাস্ট তোমরা এটাকে ইনডেফিনিট বলে অনেকে চিনো। হ্যাঁ, তাহলে এখানে দেখো একই স্ট্রাকচার কাজ করছে। দেখো এই জায়গাটাতে কি আছে? আই স্টপড, এটা কিসে আছে? V2। তাহলে V2 মানে কোন টেন্স বলো তো? V2 মানে কিন্তু পাস্ট সিম্পল। আর আফটারের পর দেখো আফটার আই হ্যাড, না এখানে যদিও এটা কাজ করে নাই, এখানে দুইটাই সিম্পল হয়েছে। হ্যাঁ, এখানে দুইটাই সিম্পল হয়েছে, তাও আমরা এই স্ট্রাকচারটা মনে রাখি। হ্যাঁ, কারণ আই হ্যাড এর পরে যখন আরেকটা V3 আসবে তখনই সেটা কার্যকর হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, এখানে উভয় পাশে হচ্ছে কি? উভয় পাশে হচ্ছে পাস্ট সিম্পলই আছে। বলেছে আই স্টপড ডুইং দ্যাট, আমি ওই কাজটা মানে ওই যে ময়লা করানোর কাজটা বন্ধ করে দিলাম। আফটার আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, আমার একটা মারাত্মক সংক্রমণ হওয়ার পরে। অ্যান্ড আ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে, এবং আমাকে একজন ডাক্তার কি করতে বলেছে? দূরে থাকতে বলেছে। তো স্টে অ্যাওয়ে মানে কি? দূরে থাকা। স্টে অ্যাওয়ে শব্দ অর্থ কি? দূরে থাকা। টু স্টে অ্যাওয়ে, দূরে থাকা, দূরে থাকা। তাহলে এবং আমাকে একজন ডাক্তার দূরে থাকতে বলছে কোথা থেকে? ফ্রম দ্য ট্রাশ ডাম্প। ডাম্প মানে হচ্ছে স্তূপ। তাহলে এবং আমাকে একজন ডাক্তার ময়লার স্তূপগুলো থেকে দূরে থাকতে বলেছেন। তাহলে কি হলো? যে আমি ময়লা আবর্জনা সংগ্রহ করা বন্ধ করে দিয়েছি যখন আমার একটা কি হওয়ার পরে? আমার একটা মারাত্মক সংক্রমণ হওয়ার পরে, এবং একজন ডাক্তার আমাকে এই ময়লার স্তূপ থেকে দূরে থাকতে বলছেন। ওয়ান্স আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার, আমি একবার আইসক্রিমের দোকানের মালিকের সাথে কাজ করেছিলাম। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ। বিচ মানে কি? সৈকত, তাই না? বিচ মানে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত। এবং আমি সমুদ্র সৈকতের মধ্যে আইসক্রিম বিক্রি করেছিলাম। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু আমি মানে বিনিময়ে কোনো টাকা পয়সা পাইতাম না। মানে সে একটা আইসক্রিমের দোকানের সাথে কাজ করেছিল। হ্যাঁ, আইসক্রিমের দোকানের সাথে কাজ করছে, কিন্তু আইসক্রিমের দোকানের যেই মালিক সে তাকে কোনো টাকা পয়সা দিত না। তাহলে কেন কাজ করতো? একটু দেখি আমরা কি পেত সে। আমরা দেখছি যে দ্য ওনার অফ দ্য শপ, ওই দোকানের মালিক, গেভ মি সামথিং টু ইট, সে আমাকে কিছু শুধু খেতে দিত। অ্যান্ড লেট মি স্লিপ, এবং আমাকে ঘুমাতে দিত। লেট দিয়ে আসলে বোঝা যাচ্ছে কাউকে কোনো কাজে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি। হ্যাঁ, এই লেট হচ্ছে একটা পজিটিভ ভার্ব। হ্যাঁ, লেটকে আমরা কি বলি বলতো? পজিটিভ ভার্ব। ঠিক আছে, এবং তিনি আমাকে ঘুমাতে দিতেন ইন হিজ হার্ট অ্যাট নাইট, এবং রাতের বেলা তিনি আমাকে তার কুঁড়ে ঘরটার মধ্যে ঘুমাতে দিতেন। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, কাজটা এই যে আইসক্রিম বিক্রি করার কাজটা ছিল কঠিন এবং খুবই বেদনাদায়ক, খুবই কষ্ট, খুবই স্ট্রেসফুল ছিল। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হ্যাভি ওয়েন ইট ইজ ফুল, যখন আইসক্রিমের বক্সটা পূর্ণ থাকে বা পরিপূর্ণ থাকে এটা অত্যন্ত ভারী। কি বলছো? দেখো এটা খুবই ভারী, এটা খুবই ভারী থাকে। আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স, আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হইতো। দেখো 1 আওয়ার দিলে কি হয়? 1 ঘন্টা। ধরো তুমি 1 আওয়ার দিলা, 1 আওয়ার কি? 1 ঘন্টা, তাই না? 1 ঘন্টা। তুমি যদি 2 আওয়ার্স দাও, 2 আওয়ার্স, তাহলে কি হয়? 2 ঘন্টা। কিন্তু যদি বলো যে 4 আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা, 4 আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা। ঠিক আছে, মানে অনেক ঘন্টা আর কি, অনেক ঘন্টা। আমাকে অনেক ঘন্টার পর ঘন্টা আমাকে হাঁটতে হতো। অফারিং মাই আইসক্রিম, আমার আইসক্রিমগুলো সেধে টু হু এভার ওয়ান্টেড টু বাই, কে আইসক্রিম কিনবে। তাহলে কারা আইসক্রিম কিনবে তাদের কাছে সেধে আমাকে আইসক্রিমের বক্স নিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হইতো। কারণ তুমি ধরো বসে আসো, এটা তো দোকান না যে মানুষ এসে কিনবে। বিচের মধ্যে সবাই হাঁটতেছে, মজা করতেছে, গোসল করতেছে, না? এখন তোমাকে যাইতে হবে, ভাই আপনি কি খাবেন, আপনি খাবেন, একটা নেন। এরকম করে ঘন্টার পর ঘন্টা তাকে সমুদ্র সৈকতে হাঁটতে হইতো। দেয়ার ওয়ার ডেজ, এমনও দিন ছিল when I could not even sell one ice cream, আমি একটা আইসক্রিমও বিক্রি করতে পারি নাই, এমন দিনও ছিল। তারপর আসো, ইন আ ওয়ে
একদিক থেকে, ইন আ ওয়ে এটার বাংলাটা হচ্ছে এরকম যে একদিক থেকে, এটা ফ্রেজ অর্থ কি একটা দিক থেকে, হ্যাঁ একটা দিক থেকে, একদিক থেকে বলেছে একদিক থেকে আই এম লাকি, আমি ভাগ্যবান, বিকজ আই এম অ্যালাইভ, কারণ আমি জীবিত আছি। অ্যালাইভ কি এখানে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। তাহলে বলেছে একদিক থেকে ভালোই, একদিক থেকে আমি ভাগ্যবান যে আমি বেঁচে আছি এখনো। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস often suffer from serious diseases, দুইটা ওয়ার্ডের মধ্যে একটু স্পেস হবে, সিরিয়াস ডিজিজ। বলেছে মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, হু ওয়ার্ক, যারা কাজ করে, সর্টিং মানে হচ্ছে আলাদা করা, হ্যাঁ ময়লা আলাদা করা। ধরো ময়লাগুলো যখন একটা জায়গায় যায় তখন কি করে এগুলো, কাচের গুলো একদিকে, প্লাস্টিক একদিকে, এরকম কাজ করে না, তাহলে আলাদা করা, ঠিক আছে। সর্ট মানে কি আলাদা করা, আলাদা করা। তাহলে বলছে আমার যেই বন্ধুরা ময়লা স্তূপের মধ্যে ময়লা আলাদা করার কাজ করে, often suffer from, তারা প্রায় ভোগে, সিরিয়াস ডিজিজেস, মারাত্মক রোগে তারা ভোগে। তাহলে এখানে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখবো, সাফার ফ্রম, ঠিক আছে। সাফার ফ্রম মানে কি রোগে ভোগা, সাফারের সাথে কি বসে ফ্রম, রোগে ভোগা। সাফার ফ্রম মানে কি ভোগা, হ্যাঁ কষ্টে ভোগা, রোগে ভোগা, সমস্যায় ভোগা। আচ্ছা, ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিলড, খেয়াল করো, বলেছে আমার বন্ধুদের মধ্যে যারা ওই যে ময়লার আবর্জনায় সর্টিং এর কাজ করে, রাবিশ মানে কিন্তু ময়লা আবর্জনা, তাহলে তাদের মধ্যে একজন মারা গিয়েছে, হ্যাঁ সে ওয়ার্ডটা ইউজ করেছে কি দেখো, কিলড, হ্যাঁ হত্যা করা হয়েছে। তার মানে আমেরিকা কিন্তু বেশ ক্ষোভ থেকে কথা বলতেছে যে তাকে, সে বলে নাই যে সে মারা গেছে, বলতেছে সে তাকে হত্যা করা হয়েছে। তুমি কথার টোনটা ধরার চেষ্টা করো, সবকিছু কিন্তু শুধু বাংলা অর্থ বুঝলেই হবে না, একটা প্যাসেজের মধ্যে কি বুঝিয়েছে সেটা আমার লার্নিংটা থাকতে হবে লাইফে। মানে তুমি শুধুমাত্র ধরো তুমি শুধুই একটা এইচএসসিতে পাশ করার জন্য বা অ্যাডমিশনের জন্য বইটা পড়লা, হ্যাঁ এইটা আসলে বইটার মূল উদ্দেশ্য না। এর আরো একটা উদ্দেশ্য আছে, সে হচ্ছে তোমার মোরাল ভ্যালিউসগুলো ক্রিয়েট করা, তোমার সোশ্যাল নর্মসগুলোকে ক্রিয়েট করা, তোমার এটিকেটগুলোকে বড় করে তোলা, তোমার ইন্টারনাল বিহেভিয়ারকে অনেক বেশি হাইলাইট করা। এখানে বলছে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ রিসেন্টলি কিলড, সম্প্রতি আমার একজন বন্ধুকে মেরে ফেলা হয়েছে। তার মানে সে বোঝাচ্ছে যে সে মারা গেছে, হ্যাঁ অ্যাক্সিডেন্টাল, বাট প্রতিষ্ঠান বা যে কোম্পানিতে কাজ করতো তাদের ম্যানেজমেন্ট, তাদের সিস্টেম এত বাজে ছিল যে এই সিস্টেমের কারণে সে মারা গেছে। তবে সে বলতেছে যে তাকে মারা হয়েছে। ওয়ান অফ দেম, আমার বন্ধুদের মধ্যে একজন বা তাদের মধ্যে একজন, ওয়াজ রিসেন্টলি কিলড আফটার হি ফেল ইনটু আ হোল, সে একটা গর্তে পড়ে যাওয়ার পরে সে মারা গেছে। দ্যাট ওপেন্ড আপ, যেটা খোলা ছিল, ওপেন আপ মানে কি সম্পূর্ণ খোলা ছিল, ইন দ্য পাইল অফ ট্রাশ, পাইল মানে কি বলতো স্তূপ, পাইল অর্থ কি স্তূপ, আর তাহলে পাইল অফ ট্রাশ মানে কি পাচ্ছি ময়লার স্তূপ, ময়লার স্তূপ, ঠিক আছে। তাহলে বলেছে আমার একজন বন্ধু বা আমার বন্ধুদের মধ্যে একজন কি করেছে, অতি সম্প্রতি একটা গর্তে পড়ে মারা গিয়েছে, যেই গর্তটা ময়লার স্তূপের নিচে ফাঁকা অবস্থায় ছিল। দেখো ঢাকায় যে ম্যান হোলগুলো আছে, হ্যাঁ এখন দেখো ওই ম্যান হোলগুলোর মধ্যে যদি তোমার ময়লা আবর্জনা ঢেকে রাখে, তাই না, আটকে রাখছে, কিন্তু নিচে ফাঁকা, তাহলে একটা বাচ্চা ধরো পড়লো 12 বছরে বা 10 বছরে, সে কি বের হয়ে আসতে পারবে? পারবে না, কারণ এই ম্যান হোলগুলো অনেক গভীর, পুরো ঢাকা শহরের সাথে এগুলো কানেক্টেড। সো তার মৃত্যু অলমোস্ট অনিবার্য। সো এটাই ঘটেছে, ময়লার স্তূপ আছে, হ্যাঁ এখন ময়লার স্তূপ কোম্পানি আমরা কাজ করতেছে বা এরকম। সো ওই ময়লার স্তূপটা সুন্দরভাবে এটার নিচে ম্যানহোল লাগানো আছে কিনা সেটা চেক করে নাই। সো স্তূপের নিচে যেই ফাঁকা জায়গা আছে ওইটাতে পড়ে গিয়ে সে মারা গেছে। Many of us work for 10 to 12 hours. আমাদের মধ্যে অনেকেই, many of us মানে কি আমাদের মধ্যে অনেকেই work for 10 to 12 hours. আমরা 10 থেকে 12 ঘন্টা কাজ করি and get so little in return. এবং বিনিময়ে আমরা এতটাই কম পাই যে that we can't even buy food, যে আমরা খাবারটাও কিনতে পারি না। বলেছে আমরা বেশিরভাগ আমেরিকা এবং তার ফ্রেন্ড সার্কেল, তারা বেশিরভাগ 10 থেকে 12 ঘন্টা কাজ করে, কিন্তু তার বিনিময়ে তারা এত কম পায় যে ওই টাকাটা দিয়ে তারা আসলে তাদের যে খাবারটা ওইটা কেনার টাকাটাও তারা বিনিময়ে ওই কাজ থেকে পায় না। গর্ত আর কি স্তূপ কি এক জিনিস না, না স্তূপ হচ্ছে ধরো ময়লাগুলো এরকম উঁচু করে রাখে না, ময়লা তুমি যে তোমরা গ্রামের মধ্যে খড়ের স্তূপ দেখো না, খড়, হ্যাঁ এরকম ঘাসের স্তূপ।
সো স্তূপ হচ্ছে এরকম করে গোল গম্বুজের মতো থাকে, হ্যাঁ। আর গর্ত কি, হোল মানে তো গর্ত না, এটা হচ্ছে তোমার ফাঁকা থাকে, নিচে পড়ে গেছে। তাহলে স্তূপটা ময়লা ধরো খড় দিয়ে সব কিছু ঢেকে রাখছে, কিন্তু নিচে ফাঁকাটা, মানে এটা কোনো ম্যান হোল ছিল না, ফাঁকায় পড়ে সে মারা গেছে। তারপর দেখি আমরা, শো শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য স্ট্রিট কিডস। ওকে, শো শাইনিং মানে কি বলতো, এটা কিন্তু একটা নাউন, হ্যাঁ, শো শাইনিং। এখানে বলছে শো শাইনিং শব্দ অর্থ হচ্ছে জুতা পলিশ করা, হ্যাঁ, জুতা পলিশ করা, জুতা পলিশ। তো বলছে জুতা পলিশ করা ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য স্ট্রিট কিডস। রাস্তায় যে বাচ্চাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে অত্যন্ত প্রিয় তাদের একটা কাজ হচ্ছে শো শাইনিং, মানে জুতাগুলোকে পলিশ করা। অর্থাৎ দেখো, এখানে ময়লা আবর্জনা ধরা লাগতেছে না, এই জায়গার মধ্যে কোনো আইসক্রিমের মতো বড় বক্স বহন করতে হইতেছে না। কি করতে হইতেছে তাদেরকে, তাদেরকে জুতা পলিশ করতেছে। বড় লোকেরা আসবে, সাহেবরা আসবে, জুতাটা পলিশ করে দিবে, তারা কিছু টাকা দিবে। তাহলে এটা পপুলার, কারণ এখানে ভারও নাই, এখানে তার কি করা লাগে না, তার হচ্ছে লাইফ রিস্ক নাই, তার অসুস্থতা হচ্ছে না, তার কোনো ডিজিজ হচ্ছে না। সো এটা বেশ পপুলার। আ ফিউ অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে কয়েকজন, অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপস। আমার বন্ধুদের কেউ কেউ কল এবং কারখানায়, কল এবং কারখানায়, ওয়ার্কশপগুলো কেমন হয়, ধরো বিভিন্ন ধরনের কাচের কারখানা বা গাড়ির মোটরের কারখানা হয় না, তাহলে কল কারখানায় কাজ করে। আ বয়, কিছু কিছু জায়গায় না একটু গ্যাপ, মানে টাইপিং করেছি তো আমি, তো এগুলো সব নিজে বানাই, সেজন্য দেখা যায় যে মাঝে মাঝে একটু স্পেস মিস হয়ে যায়, সো প্লিজ টেক ইট অ্যাপার্ট। আ বয় আই নো লস্ট ওয়ান অফ হিজ আইজ। আমি একটা ছেলেকে চিনি। এখানে আ বয় হুম আই নো দিলে কিন্তু এখানে চাইলে হুম দেওয়া যেত, হ্যাঁ, হুম। এখানে রিলেটিভ প্রোনাউনটাকে কি করা হয়েছে, এটাকে রিডাক্ট করা হয়েছে, হ্যাঁ, রিডিউসড ক্লজ। আ বয় হুম আই নো, আমি এমন একটা ছেলেকে চিনি যে, আ বয় হুম আই নো লস্ট ওয়ান অফ হিজ আইজ, যে তার একটা চোখ হারায় ফেলছে। আফটার আ পিস অফ হট গ্লাস, যখন একটা উত্তপ্ত, যখন একটা উত্তপ্ত কাচের টুকরা ফ্লু ইনটু হিজ আই। তোমরা অনেকে ফ্লু উচ্চারণ করতে পারো, অনেকে ফ্লু উচ্চারণ করতে পারো, বোথ রাইট। কারণ একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, হচ্ছে ফ্লিউ, আর যখন আমেরিকান অ্যাকসেন্ট বলো তখন হচ্ছে ফ্লু। হ্যাঁ, আমরা বলি না নিউ, নো, দেখো দুইটা উচ্চারণ। তুমি যখন এরকম করতেছো KNEW, এই ওয়ার্ডটা আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে বলবো হচ্ছে নিউ, হ্যাঁ, তোমরা একটু ক্যামব্রিজ ডিকশনারি খুইলো, নিউ। আবার আমেরিকান অ্যাকসেন্ট হচ্ছে নিউ, শুধু নু, ক্রু। ওকে, আচ্ছা। তাহলে বলেছে আমি এমন একটা ছেলেকে চিনি যে তার চোখ হারাইছে একটা, আফটার আ পিস অফ হট গ্লাস ফ্লিউ ইনটু হিজ আই, যার চোখের মধ্যে একটা উত্তপ্ত গরম কাচের টুকরা এসে ঢুকে পড়ছে। অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি, ওই গ্লাসের কারখানায়, ওয়্যার হি ওয়ার্কড, যেই কারখানায় সে কাজ করতো। তাই বলেছে যে আমি এমন একটা ছেলেকে চিনি যে একটা কাচের কারখানায় কাজ করতো, এবং সেখানে কাচের কারখানা থেকে উত্তপ্ত গরম কাচের একটা টুকরা চোখের মধ্যে আসার পরে তার চোখটা সে হারাই ফেলছে। দেখো, গরম আবার কাচ, কি বাঁচার উপায় আছে? তাহলে চিন্তা করো কত রিস্কি সিচুয়েশনে, কত ভালনারেবল সিচুয়েশনে তারা আসলে কাজ করে অভ্যস্ত হয়ে গেছিল। দ্য ওনার রিফিউজ টু পে, রিফিউজ মানে কি, নাকচ করা, তাই না, রিজেক্ট করে দেওয়া, রিজেক্ট বা নাকচ করা, তিনি বলছে দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প। তাহলে ওই যে কোম্পানির মালিক, সে কোনো ধরনের মেডিকেল হেল্প অথবা চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা নাকচ করলো না, আমি তোমার কোনো টাকা পয়সা দিব না, চিকিৎসা দিব না। অ্যান্ড ফায়ার্ড হিম, হায়, চাকরি থেকে তাকে বরখাস্ত করে দিছে। এটা কোন দুনিয়ায় কাজ করতো চিন্তা করো তো, বরখাস্ত করা, চিন্তা করো কতটা জঘন্য হতে পারে। তার একজন কর্মী, 13-14 বছর একটা ছেলে, সে যেই কোম্পানিতে কাজ করতো এত বছর যাবৎ, সেইখানে তাদের মিসম্যানেজমেন্টে, তাদের সিস্টেমের প্রবলেমের কারণে ওই ফ্যাক্টরি থেকে কাজ উড়ে এসে তার চোখ গলে গেছে, চোখে দেখতে পাচ্ছে না একটা চোখে। সেই জায়গায় সে কোথায় হেল্প করবে, সে কোথায় তার জীবন নিয়ে কষ্টে আছে, সেখানে তাকে হেল্প করে, ফিনান্সিয়াল এইড দিবে, সেই জায়গায় মেডিকেল হেল্পও দিচ্ছে না, এবং তার চাকরি থেকে বাদ দিছে। কতটা ক্যাপিটালিস্টিক মেন্টালিটি হতে পারলে, কতটা এই অর্থবাদী ভোগবাদী হতে পারলে এমন হতে পারে। এটা কিন্তু ট্রু একটা স্টোরি, হ্যাঁ, আমেরিকা নামের ব্যক্তির নিজস্ব ভাষ্য মতে গল্পটা বলা। তার মানে কতটা ভোগবাদী, কতটা মানুষ স্বার্থ নেশি হলে, কতটা
সেলফিশ হলে, কতটা মানে ইনহিউম্যান হলে এরকম করতে পারে। এত ছোট একটা ছেলে যার চোখ হারাইছে, তাকে মেডিকেল হেল্প না দিয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া। তোমরা তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, হ্যাঁ, ছোট্ট, তোমরা মিলাইতে পারবা। তোমরা এখানে সিলেটের আছে কে কে? হাত তোলো তো দেখি। সিলেটে কারা কারা আছো? তোমরা সিলেটের কারা কারা আছো এখানে? তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। এই গল্প শোনার জন্য আমাদের আমেরিকা অথবা আফ্রিকার কোনো দেশে যাওয়ার প্রয়োজন পড়বে না। এখনকার যেই গল্পটা বলবো তোমরা অনেকে কানেক্ট করতে পারবা। গল্পটা হচ্ছে সিলেটের চা বাগান। বাংলাদেশে সিলেটের চা বাগান আছে, রাইট? এই চা বাগানের শ্রমিকদের নিয়ে শ্রমিকরা অনেক আন্দোলন করেছে, হ্যাঁ, গত হাসিনা সরকারের আমলেই অনেক আন্দোলন করেছে, হ্যাঁ, অনেক তারা কষ্ট স্বীকার করেছে। এই চা শ্রমিকদের প্রায় প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা তারা কাজ করে। এবং আমি শুনলাম তারা এই যে আন্দোলনটা করেছে কেন, তাদের ছিল হচ্ছে প্রতিদিনের তাদের ডেইলি ইনকাম ছিল 120 টাকা। ক্যান ইউ ইমাজিন? ঢাকায় একটা নর্মাল রেস্টুরেন্টের বার্গারের দাম হচ্ছে 300 টাকা। নর্মাল, ভেরি নর্মাল। ঢাকায় চায়ের দোকান আছে এরকম ভালো ভালো চা, হ্যাঁ, এক একটা চায়ের দাম নাকি 300-400 টাকা। বোঝা যাচ্ছে? ঢাকায় যেই এক কাপ চায়ের দাম 300 হতে পারলে, 400 হতে পারলে, কিসের কারণে? ফর ডেকোরেশন, ফর দেয়ার রিকগনিশন, ফর দেয়ার ফেম, রাইট? অন দ্য আদার হ্যান্ড দ্যার ইজ এ ভেরি বিটার ট্রুথ। সিলেটের ওই পুরুষগুলো, ওই মহিলাগুলো যারা সিলেটের মধ্যে তারা চায়ের পাতা উত্তোলনে কাজ করে, সেই চা পাতা আমরা সেই সিলন খাই, আমরা সেই মির্জাপুর চা খাই, সেগুলোর উৎপত্তি, হ্যাঁ, এই যে আমাদের সিলেটে। এই সিলেটের যেই মা বোনেরা, ভাইয়েরা, হ্যাঁ, যারা এই রোদ সহ্য করে বাচ্চাকে কোলে নিয়ে পিঠের মধ্যে এই যে বাক্স নিয়ে তারা সারাদিন এই যে রোদ খেটে 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 খেটে, আবার পাহাড়ি জায়গা, আমি সিলেট গিয়েছিলাম, আমার হাঁটতেই কষ্ট হয় গাছগুলো মাঝখান দিয়ে, সেখানে সারাদিন 12 ঘন্টা 14 ঘন্টা তারা এই পাতা উঠিয়ে তাদের দৈনিক মজুরি ছিল 120 টাকা। কিন্তু একটা প্যাকেট চাপাতি, হ্যাঁ, 250 গ্রাম চাপাতির দাম হয়ে যায় 200 টাকা। তাহলে তুমি চিন্তা করো কোথায় আমাদের মানবিক ব্যাপারটা? আমরা ভোগবাদ, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অথবা আমরা যেই ক্যাপিটালিজমের এত উচ্চ পর্যায়ে চলে গেছি, যেই মানুষটা সারা দিন পরিশ্রম করে এই পাতা তুলে দিন মজুরের কাজ করতেছে, শরীরের কালো হচ্ছে না সাদা হচ্ছে সেদিকে তাকাচ্ছে না, সেই মানুষগুলার সারা দিনের পরিশ্রমের মূল্য হচ্ছে মাত্র 120 টাকা। তুমি চিন্তা করো, 120 টাকাকে তুমি এবার 3 দিয়ে গুণ দাও, 3 বার 36, 3600 টাকা হচ্ছে তার মাসিক ইনকাম। তাও যদি অসুস্থতা না থাকে, প্রতিদিন কাজ করে 3600 টাকায় হাউ ক্যান দে লিভ দেয়ার লাইফ? হাউ ক্যান আ সিভিলাইজড পারসন, একজন নিম্ন সভ্য মানুষ কিভাবে 3600 টাকা সে তার জীবন কাটাইতে পারে? তার জীবনের পড়াশোনা কই গেল, তার চিকিৎসা কোথায় গেল, তার খাদ্যাভ্যাস কোথায় গেল, তার পোশাক কোথায় গেল, তার শিক্ষা কোথায় গেল, তার চিকিৎসা কোথায় গেল? আজকে এই ক্যাপিটালিজম, এই উচ্চ ভোগবাদ, উচ্চ আধুনিকায়ন, এই প্রযুক্তির যুগে এসে আমাদের কিন্তু এক ধরনের স্লেভ, এক ধরনের আমরা কৃতদাসকে, আমরা মানে কৃতদাস প্রথা চালিয়ে আসতেছি এই চা শ্রমিকদের। সো তোমরা যারা আসো, তোমাদের জায়গা থেকে যেন এই সুরটা তোলো, তোমরা যেখানে যেয়ে যাও এই সুরটা যেন তোলো যে চা শ্রমিকদের সাথে এ অন্যায় মানতে পারে না, চুমুকেই তা যা, দরকার নাই, যাদের হওয়ার কথা তারা যেন হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই জায়গায় আসছি। চলো তাহলে কোথায় ছিলাম? এই যে সর্বশেষ যে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো। ওকে, তারপর আসো, ফর মি, আমার ক্ষেত্রে লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, রাস্তার অন্যান্য ছেলেদের মতোই বা শিশুদের মতোই, ইট ইজ ভেরি হার্ড। এই ব্যাপারটা অত্যন্ত কঠিন। এই যে কঠিন কাজ করা, বাইরে থাকা, এগুলো অত্যন্ত কঠিন আমার জন্য। বাকিদের জন্য কঠিন, আমার জন্য কঠিন লাইফ লিড করা। আই অ্যাম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত। অ্যান্ড আই ডোন্ট নো ওয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, আমি পরের রাতে কোথায় ঘুমাবো আমি জানি না। এখানে স্লিপ দ্য নেক্সট নাইট হবে, হ্যাঁ, একটা ওয়ার্ড বাকি গেছে, নেক্সট নাইট। আমি যে পরের রাতে কোথায় ঘুমাবো আমি জানি না। তাহলে বলছে যে তার করুণ অবস্থা চিন্তা করো। সে বলতেছে যে আমি সব সময় ক্ষুধার্ত, আমার পেটে সবসময় খাবার থাকে না, আমি অলওয়েজ ক্ষুধার্ত থাকি, এবং আমি জানি না যে দ্য নেক্সট নাইট, পরের রাতে আমি কোথায় ঘুমাবো। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম, আমি আমার নিজের ঘরটাতে, নিজের বাড়িতে আমি থাকতে চাই, ঘুমাতে চাই।
অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিচ, এবং শান্তিতে সেখানে একটু ঘুমাইতে চাই। তার তার একটা দেখো, একই কথায় তার ডিস্ট্রেস সিচুয়েশন, তার খুবই অমানবিক একটা জীবনের তথ্য ফুটে উঠেছে। অপরদিকে তার যে আশা আকাঙ্ক্ষার জায়গাটা, যে আমি চাচ্ছি আমি শান্তিতে থাকতে, আমি শান্তিতে ঘুমাইতে চাই আমি নিজের বাড়িতে, সেই আকাঙ্ক্ষা, সেই শান্তি পাওয়ার একটু যেই তীব্র প্রচেষ্টা, তীব্র মানসিক ইচ্ছা, সেটা তার মধ্যে ফুটে উঠেছে। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, শীতের বেলায় রাত হয় অত্যন্ত ঠান্ডা। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, আপনি রাস্তার মধ্যে শীতে মারাও যাইতে পারেন। তারপরে বোঝা যাচ্ছে এটা অবশ্যই আমাদের এশিয়ার বা এই কাছাকাছি দেশের না, এটা হবে হয়তো আফ্রিকার কোনো দেশের, তাই না? যে আপনি রাস্তার মধ্যে ঠান্ডায় আপনি মারাও যাইতে পারেন, উইন্টারের এত শীতে আমরা রাস্তায় ঘুমাচ্ছি। সো হাউ ইনহিউম্যান, হাউ miserable their life is. Okay, so that is the life of Amerigo. ওকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি তাহলে। প্যাসেজটা আমাদের ক্লিয়ার বলো তো? এটা বেশ ছোটখাটো একটা প্যাসেজ, বাট এই প্যাসেজটার আসলে বাস্তবিক মূল্য অনেক বেশি। এই প্যাসেজটার বাস্তবিক প্রয়োগ বলি, অথবা এই প্যাসেজটার আমাদের রিলেট করার মতো ব্যাপার অনেক কিছু আছে। আমাদের সমাজের দিকে তাকাই, প্রত্যেকটা দেশে তাকালে আমরা একই চিত্র দেখতে পাবো, যে মানুষকে কৃতদাসের মতো, শ্রমিকের মতো কাজ করিয়ে এত অল্প মূল্য দেওয়া হচ্ছে, আর যেই মালিক তারা এত বেশি নিচ্ছে যে ইটস আ কাইন্ড অফ কৃতদাস প্রথার মতো হয়ে যাচ্ছে।